আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। সবকিছু মিলে আসিম মনির ফিল্ড মার্শাল হলেন, সেনা প্রধান থেকে ফিল্ড মার্শাল হলেন। কেন ফিল্ড মার্শাল হলেন? ভারতের সাথে এই একদিনের যুদ্ধে তিনি বিজয় পেয়েছেন, এই জন্য সরকারকে চাপ দিয়ে তিনি নিজেকেই ফিল্ড মার্শাল বানালেন, যেহেতু ক্ষমতায় তিনি আছেন। তো এখন যে পরিস্থিতিটি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে ইমরান খানের জন্য খুব কঠিন একটি সময় যাচ্ছে। ইমরানকে জেল থেকে বেরোতেই দিচ্ছে না, সবগুলো মিথ্যা মামলা সবাই জানে। কিন্তু ইমরানকে যারা বের করে আনবে, যেসব নেতারা, তারা কার্যত একটি সফল আন্দোলন করতে পারছে না। কর্মীরা সফল, কর্মীরা হাজার মাইল দূর থেকে হেঁটে চলে আসে, বাইকে চলে আসে, পুলিশের গুলি খায়, টিয়ার সেল খায়। কিন্তু দেখা যায় আন্দোলনের ডাক দিয়ে যে নেতারা শাপলা চত্বরে আসতে বলে বা ডি চকে আসতে বলে, সেই নেতারা ডি চকে আসার আগে নিজেরাই নাই হয়ে যায়। অর্থাৎ এজেন্সির সাথে, আইএসআই সাথে বা তাদের গোয়েন্দাদের সাথে ইন্টারনাল যোগাযোগে তারা সরে যায়, কর্মীরা একা হয়ে পড়ে। বারবারই এটা হচ্ছে, যে কারণে ইদানিং পিটিআই আন্দোলন করতে গেলে জনগণ বলছে যে আগে নেতাদের ঠিক করতে হবে। আমরা জীবন দিতে রাজি আছি আমাদের কাফতান ইমরানের জন্য, কিন্তু এই ফাসুকি বা এই বেঈমান বিশ্বাসঘাতক ভীতু নেতাদের আমরা চাই না, আমরা পরিবর্তন চাই। তো এরই মধ্যে ইমরান খান জেল থেকে একটি বার্তা দিলেন, সরকারকে হুঁশিয়ার করে ইমরান খান বললেন আশুরার পর বড় আন্দোলনে নামতে। এবং আসিম মনিরের উদ্দেশ্য করে ইমরান খান বলেছেন এই দেশ এখন স্বৈর শাসনের হাতে পড়েছে। তিনি বলেছেন শাহবাজ শরীফ কেবল পুতুল সরকার। তার প্রমাণ হলো যুক্তরাষ্ট্রের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে শাহবাজ দাওয়াত পায়নি, দাওয়াত পেয়েছে সেনাপ্রধান আসিম মনির। কারণ আমেরিকা জানে পাকিস্তান রাষ্ট্রটি পরিচালনা করছে সেনাবাহিনী, এখানে কোনো গণতান্ত্রিক সরকার নেই। একটি পুতুল সরকারকে বসিয়ে রেখে নেপথ্যে সেনাবাহিনী সব করছে। ইমরান খানের বক্তব্যটি খুব স্পষ্ট, এটা তিনি জেলখানা থেকে কালকে বলেছেন। এরপর ইমরান খান বলেছেন যে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে দ্রুত মানুষকে রাজপথে নেমে আসতে হবে, এবং যারা রাজপথে নেমে আসবেন তাদেরকে এইটুকু মাথায় রেখে নেমে আসতে হবে, হয় দেশ স্বাধীন হবে, নতুবা শহীদের জীবন বেছে নিতে হবে। তার মানে ইমরান খান একটা বড় আন্দোলনের ডাক দিচ্ছেন শিগগিরই। অন্যদিকে কাজী ফয়েজ ঈসা যখন সেনা প্রধান বিচারপতি ছিলেন, সেই সময়টাই পাকিস্তানের যে নির্বাচনটি হয়েছিল, সেই নির্বাচনে সংরক্ষিত আসন কে কতটি পাবে এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করা হয়, অর্থাৎ ইমরান খানের আসন কমিয়ে দেওয়ার জন্য। তো ইমরান খান তার প্রাপ্ত আসনের পরিস্থিতির আলোকে, অর্থাৎ প্রাপ্ত আসনের ভিত্তিতে কতগুলো সংরক্ষিত আসন পাবেন এটা পূর্বেই নির্ধারিত আছে, কিন্তু সেনাবাহিনী ইমরানকে সেই আসন দিতে চান না। কারণ সেই সংরক্ষিত আসন পেলেও ইমরান খান ক্ষমতায় বসে যেতে পারে। তাহলে কি করতে হবে? আইন পরিবর্তন করতে হবে। চিন্তা করেন সেনাপ্রধান বা সেনাবাহিনী কি করছে, তারা দীর্ঘদিনের আইন পরিবর্তন করতে আপিল করলেন, সুপ্রিম কোর্টে উঠল। সেনাবাহিনীর চাপে কাজী ফয়েজ, তিনি তো ইমরান খানের বিরুদ্ধের লোক, জানেন, পিডিএম এর ঘরের লোক। পিডিএম হলো নওয়াজ শরীফ। তো তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন প্রধান বিচারপতি যে ইমরানকে যেন সংরক্ষিত আসন না দিয়ে এই আসনগুলো বেশিরভাগ দেয়া যায় বাকি দলগুলোকে যারা ক্ষমতায় বসবে। কিন্তু যেহেতু একটি বিচারিক প্যানেল তৈরি করা হয়েছে, এই বিচারিক প্যানেলে দীর্ঘ আলোচনা শুনানি শেষে কাজী ফয়েজ ঈসা প্রধান বিচারপতি পিডিএম এর পক্ষে রায় দিলেও বাকি বিচারপতিরা সুপ্রিম কোর্টের, তারা পিটি এর পক্ষে রায় দেয়, অর্থাৎ এই আসনগুলো পিটি এর পক্ষে চলে যায়। তো যেহেতু সংখ্যাগরিষ্ঠ বিচারকরা ইমরানের পক্ষে রায় দেয়, সেহেতু রায়টা চলে যায় ইমরানের পক্ষে। ইমরানের পক্ষে রায় যাওয়ার কারণে নির্বাচন কমিশনকে সেনাবাহিনী চাপ দেয়, নির্বাচন কমিশন সংরক্ষিত আসন পিটিআই কে দেয় না। সর্বোচ্চ আদালতের রায়ের পরও পিটিআই কে সেই আসন দেওয়া হয় না। ঠিক 1 বছর পর কালকে সেই আসনে আবারও শুনানি হয়, সুপ্রিম কোর্টের রায়ের পরে আবারও হয়। কি করে? সেনাবাহিনী, ওই যে বন্দুক। এবং নতুন বিচারপতি সেনাবাহিনীতে সুপ্রিম কোর্টে বসানো হয়েছে, নতুন বিচারক, আগের সেই বিচারিক প্যানেলও নেই, অনেকে রিটায়ার করে চলে গেছে, অনেককে সরিয়ে দেওয়া হচ্ছে অস্ত্রের জোরে। এবার সেই রায়টি এসছে পিটিএর বিরুদ্ধে। বোঝেন একটা দেশে কত রকম রায়। এবার সেই রায়টি সেনাবাহিনী কর্তৃক, সেনাবাহিনী যেমন শেখ হাসিনা লিখে দিত রায় আর সিনহা বাবুরা পড়তো, এরকম। তো আসিম মনির সাহেব লিখে দিয়েছেন রায়,
পাকিস্তানের বিচার বিভাগ কিন্তু আমাদের দেশের মতো না। এখানে কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রায় আসে। আমরা বিগত বহু বছর ধরে দেখেছি। সেই বিচারালয়টাকে শেষ করে দিয়েছে আসিম মনির, একেবারে শেষ। তার পছন্দের ব্যক্তিদেরকে এখন সুপ্রিম কোর্টে বসিয়েছে, যারা আনুগত্য করবে, যারা বিচার না সেনাবাহিনীর নির্দেশ ফলো করবে, তাদেরকে বেছে 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 সুপ্রিম কোর্ট হাইকোর্টে বসানো হয়েছে। আগের সব সিস্টেম ভেঙে ফেলছে এই সেনাবাহিনী, আসিম মনির। তারা এবার পিটিআইয়ের বিরুদ্ধে রায় দিয়েছে। সংরক্ষিত আসন অধিকাংশ এবার পাবে, বাকি দলগুলো পিটিআই পাবে না। এই নির্দেশনা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন অ্যাক্টিভ হয়ে সেই কাজ বাস্তবায়নে নেমে গেছে। অথচ সব বিচারপতি সেই রায় এখনো সিগনেচারও করে না, শুধু রায়টা আসার সঙ্গে সঙ্গে কার্যকর। অথচ গত 1 বছর আগে সুপ্রিম কোর্ট এই রায়টি দিয়েছিল পিটিআইয়ের পক্ষে। 1 বছর এই রায়টি কার্যকর হয়নি, সেনাবাহিনী করতে দেয়নি। আর গতকালকে রায়টির কয়েক ঘন্টার মধ্যে কার্যকর হয়ে গেছে। তার মানে বাংলাদেশের বিচার বিভাগের মতো হয়ে গেছে। মানে হাসিনার আমলে যে বিচার বিভাগ আমরা বাংলাদেশে দেখেছিলাম, সেটাকে এখন পাকিস্তান মানে ওই আদলে চলছে। তো এই মুহূর্তে পাকিস্তানের পিটিআই এর জন্য রাস্তা আসলে দুইটা। এক, তাদেরকে এখন এমন একটা ম্যাচ খেলতে হবে যেটা বাংলাদেশকে তারা অনুকরণ করবে। জুলাই অভ্যুত্থান বা জুলাই বিপ্লবকে তারা দেখবে। পিটিআই বাংলাদেশের সিচুয়েশনটাকে এখন কাজে লাগাতে চাইছে, কিন্তু সেনাবাহিনী বা আইএসআই দরে পারছে না। বাংলাদেশের যুবকরা শুধু পুলিশ র্যাবের বিরুদ্ধে, বিজিবির বিরুদ্ধে নামিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে নেমে বিজয় পেয়েছিল। কারণ সেনাবাহিনীর টপ লিডাররা যাই চান, মাঠে যারা থাকেন তারা হলো মূল শক্তি। মিস্টার জেনারেল, মিস্টার চিফ নির্দেশ করলেই হয় না, মাঠে যারা থাকেন মেজর লেভেলের লোকেরা বা সৈনিক লেভেলের লোকেরা, তারা যেটা করেন সেটাই হয়। বাংলাদেশের ক্ষেত্রে সেটি হয়েছে। তো পাকিস্তানের ক্ষেত্রেও একই। যারা মাঠে আছেন তারা সবাই ইমরানকে চান। শুধু টপ কয়েকজন লিডার, ধরেন 10 জন বা 5 জন জেনারেল, তারা ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চান। তো এই পরিস্থিতির আলোকে পিটিআই বাংলাদেশের আদলে একটি বড় আন্দোলন তৈরি করতে চাইছে, কিন্তু এটা সফলতার সাথে পারছে না। কারণ ভিতরেই, পিটিআই এর ভেতরেই বিএনপির মতো বিশ্বাসঘাতকরা বসে আছে, যারা পিটিআই এর পক্ষে কথা বলে, জোরালো কথা বলে, কিন্তু কাজ করে সেনাবাহিনীর জন্য। তো এই পরিস্থিতিতে ইমরান খান একটা বড় বিপ্লব তৈরি করার চেষ্টা করছে। পাশাপাশি বলা হচ্ছে, যদি ইমরানকে এভাবে জেলে রাখা হয় এবং একটার পর একটা অবৈধ কালা আইনের মাধ্যমে একটি বিজয়ী দলকে এভাবে বঞ্চিত করা হয়, শিগগিরই পাকিস্তান ভেঙে যাবে বাংলাদেশের মতো। বাংলাদেশও ঠিক এভাবেই 70-এর নির্বাচনের পর বাংলাদেশের সাথে এই পাক সেনাবাহিনী প্রতারণা করেছে। বাংলাদেশ জেতার পরও তাদের ক্ষমতায় বসতে দেয়নি। পক্ষান্তরে বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়ে গেছে। এখন ঠিক একই অবস্থায় শেখ মুজিব ভার্সেস ইমরান খান। ইমরান খান বিজয়ী হওয়ার পরেও তাকে ক্ষমতায় বসতে দেয়া হচ্ছে না। আমার ভয়, এভাবে করতে করতে ইমরান খান যদি বাংলাদেশের মতো একটা বড় যুদ্ধের ঘোষণা দেন বা স্বাধীনতার ঘোষণা দিয়ে বসেন, এই সেনাবাহিনী কিচ্ছু করতে পারবে না। কারণটা কি জানেন? বাংলাদেশ এবং মানে পূর্ব বাংলা পশ্চিম বাংলার মধ্যে একটা পার্থক্য ছিল, কিন্তু পাকিস্তানে এই মুহূর্তে ইমরান খানের জনপ্রিয়তার র্যাঙ্ক 80 থেকে 90। 100% মানুষের মধ্যে 80% বা 90% মানুষ যদি ইমরান খানের পক্ষে থাকে, আর ইমরান খান যদি স্বাধীনতার ঘোষণা দিয়ে বসেন, সেনাবাহিনীর পাশার কাপড় থাকবে? আপনার মনে হয় এই সেনাবাহিনী নিজের দেশের লোকদেরকে মারা শুরু করবে? সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষ যখন নেমে যাবে, পাকিস্তানের বিরুদ্ধে ভারত নেমে যাবে, ইসরায়েল ভারত তো প্ল্যান করিয়ে আছে, তখন পাকিস্তান এই রাষ্ট্র কয়েক টুকরো হবে। বালুচিস্তান একটা, খাইবার পাখতুনখোয়া একটা, পাঞ্জাব একটা, গিলগিট বালুচিস্তান একটা, আজাদ কাশ্মীর একটা, এক পাকিস্তান হয়ে যাবে 4-5টা দেশ। সেনাবাহিনীকে বুঝতে হবে, দেয়াল পিঠে না ঠেকানোর আগে রাজনীতির এই পরিবর্তন আনা খুব জরুরি। পাশাপাশি দখলদারদের প্রেসক্রিপশনে ভারতের প্রতিবেশী শত্রু দেশটি প্রতিদিনই এখন পাকিস্তানের ভেতরে ম্যাসাকার চালাচ্ছে। প্রতিদিনই তারা হত্যাযোগ্য সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। আফগান সীমান্ত দিয়ে সেই বিশেষ গোয়েন্দা সংস্থাটি প্রতিদিনই সন্ত্রাসীদের পাকিস্তানে ঢোকাচ্ছে। খাইবার পাখতুনখোয়ার একজন সহকারী কমিশনার তার স্টাফদের সহ কালকে নিহত হয়েছেন, তার গাড়িতে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। বালুচিস্তান বলি, খাইবার পাখতুনখোয়া বলি, প্রত্যেকটা জায়গায় প্রতিদিনই এখন অ্যাটাক হচ্ছে। অর্থাৎ ওপারের দেশটি পাকিস্তানকে এখানে বিজি রেখে একটা বড় স্ট্রাইক চালাবার পরিকল্পনা করছে। মানে পাকিস্তানকে এখন এই জঙ্গি আক্রমণের মাধ্যমে বিজি রাখবে। হুট করে দখলদারদের সাথে ভারত মিলে একটা বড় স্ট্রাইক চালাবে। এটি পাকিস্তানের গণমাধ্যম বলছে যে ভারতের
প্ল্যান। তো আজকেও আমরা দেখলাম যে আফগান থেকে আসা বেশ কজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এদের মধ্যে প্রথমে 5 জনকে, তারপরে 3 জনকে ধরা হয়েছে, এরপরে আরো 5 জনকে বন্দুকযুদ্ধে নিহত করা হয়েছে। অর্থাৎ সন্ত্রাসীদের সাথে সেনাবাহিনীর গোলাগুলিতে আরো 3 জন অথবা 5 জন, বলা হচ্ছে দুটো সূত্রের, তাদেরকে হত্যা করা হয়েছে সন্ত্রাসীদের। এবং পাকিস্তান ভেতরে এখন অভিযান চালাচ্ছে সন্ত্রাসীদের ধরার জন্য, বিভিন্ন জায়গা থেকে ধরা যাচ্ছে। এবং সাম্প্রতিক পাকিস্তানে যারা বড় বড় অপারেশন করেছে ওই মানে শত্রু দেশের প্রেসক্রিপশনে, তাদের বেশ কজনকে গ্রেফতার করে তাদের কাছ থেকে মোবাইল টোবাইলে সেই তথ্য প্রমাণ পাওয়া গেছে যে তারা ওপারের প্রেসক্রিপশনে তারা পাকিস্তানে আক্রমণ করেছে। ইতিমধ্যে আফগানের একজন হাই অফিসিয়াল রাষ্ট্রের তালেবান সরকারের, তিনি স্টেটমেন্ট দিয়েছেন যে পাকিস্তানে বড়সড় একটি আক্রমণ করার জন্য ওপারের দেশটি $10,000 এই সন্ত্রাসীদের দিয়েছে, সেটা আফগান সরকার প্রমাণ পেয়েছে। মানে এবার আফগান সরকার নিজেই ভারতের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছে যে পাকিস্তানের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য $10,000 খরচ করেছে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে। অর্থাৎ যারা আক্রমণ করছে এরা কেউ কেউ টাকার জন্য করছে, এটা প্রমাণ হয়ে গেছে, টাকা দিচ্ছে তারা এই কাজগুলো করছে। তো পাকিস্তান এখন আসলে একটা খুব ভয়ঙ্কর পরিবেশের মধ্যে আটকে আছে। একদিকে ইমরানকে জেলে রেখে এই সরকার টালমাটাল অবস্থায় আছে, অন্যদিকে ভারত দখলদারদের নিয়ে পাকিস্তানে বড় স্ট্রাইকের পরিকল্পনা করছে। তাদের টার্গেট পাকিস্তানের নিউক্লিয়ার ধ্বংস করা, পারমাণবিক যে বোমাগুলো রয়েছে এগুলো ধ্বংস করা বা এগুলোকে এখান থেকে কেড়ে নেয়া। পাকিস্তান এখন ঘরের সাথে লড়াই করবে নাকি পরের সাথে লড়াই করবে? আমরা মনে করি আসিফ মনিরের জন্য রাস্তা একটাই খোলা, জনগণের ভোটে যিনি ক্ষমতায় এসছেন তাকে ক্ষমতায় বসতে দেয়া। পাশাপাশি যখন জাতির পছন্দের বা জাতির প্রিয় নেতা দেশটির প্রধানমন্ত্রী হবেন, অটোমেটিক পুরো জাতি, পাকিস্তানের কম এক হয়ে যাবে সেনাবাহিনীর পেছনে, এবং তখন এই সন্ত্রাসী হামলা বন্ধ হয়ে যাবে। তখন ভেতরে প্রশাসনগুলো ঠিকমতো কাজ করবে, নিরাপত্তা বাহিনীগুলো ঠিকমতো কাজ করবে, সব সিস্টেমগুলো যখন অন হয়ে যাবে তখন দেখা যাবে যে ওপারের এজেন্সিগুলো, শত্রু দেশের গোয়েন্দারা খুব সফলভাবে পাকিস্তানে আক্রমণ করতে পারবে না। এবং তারা যে বিগ প্ল্যান করেছে পাকিস্তানের কাছ থেকে পারমাণবিক ধ্বংস করে দেয়া, এই পরিকল্পনা সফল হবে না। কিন্তু আসিম মনির ভুল পথে এগুচ্ছেন। যেমন পাকিস্তানের সাবেক জেনারেলরা যে ভুলটি করে বাংলাদেশ থেকে পাকিস্তানকে আলাদা করেছেন, আসিফ মনির ঠিক সেই পথেই হাঁটছেন। এই পথ খুব ভয়ঙ্কর পথ। মনে রাখবেন, পাকিস্তান যদি আবারও দ্বিখণ্ডিত হয় বা ত্রিখণ্ডিত হয়, এই পাকিস্তান কাশ্মীরের চেয়েও সবচেয়ে বড় একটি যুদ্ধক্ষেত্র হবে, যেখানে প্রতিদিন ভারতের হাতে মারা যাবে, কিন্তু পাকিস্তান সোজা হয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারবে না। সো আমার কাছে মনে হয় পাক জেনারেলদের বুঝতে হবে যে নিজের ঘরের মধ্যে রাজনীতি না করে এখন শত্রুর সাথে রাজনীতি করার সময় এসছে। আল্লাহ হাফিজ।